যে মডার্ন ক্রিকেটে অস্ট্রেলিয়ানরা আসলে কিভাবে প্লেয়ারদেরকে গাইড করে কিংবা রেডি করে, দেশের সাথে ওদের যে ক্রিকেট কালচারটা এটা মানে আকাশ পাতাল তফাৎ। তো আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, এটা আমি বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি বুলবুল ভাইকে প্রেজেন্ট করবো। এটা কোচরা চেঞ্জ হওয়া শুরু হয় এখন থেকে, সিস্টেমটা কিভাবে হওয়া উচিত, একটা প্লেয়ারদের মাইন্ড সেট আপ কী করা উচিত। ওরা স্কিল থেকে ওরা মাইন্ড সেট আপ নিয়ে অনেক কাজ করে, মেন্টাল ওয়ার্ক ওদের অনেক বেশি। ওরা কোচ ড্রিভেন না, ওরা প্লেয়ার ড্রিভেন, ওদের ক্যাপ্টেন ড্রিভেন, ওদের ক্যাপ্টেনের ডিসিশন অনেক কিছু ম্যাটার করে। ওদের একটা ফিডব্যাক দেওয়ার কালচার আছে, ওরা প্র্যাকটিসের শুরুতে একটা ফিডব্যাক দেয়, ওরা প্র্যাকটিসের শেষে একটা ফিডব্যাক দেয়। কোচের শুধু কাজ হচ্ছে কোশ্চেন করা, সলভ করার দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। সো জন ইনভারিটি আমাকে একটা কথা বলেছিল যে কোচের কাজ হচ্ছে যে তুমি খেলা শিখাবা না, প্লেয়ারদেরকে খেলা শিখতে দিবে। সো প্লেয়ারদেরকে খেলা শিখতে দেওয়ার মানে কি, যে আমার কিন্তু খুব বেশি একটা কাজ নেই, আমার কাজ হচ্ছে যতটা কমপ্লেক্স আমি ওদেরকে এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারবো, ওরা সলভ করবে, ওরা ম্যাচুরিটি আসবে ওদের। তালা ভাই, অস্ট্রেলিয়া থেকে কবে ফিরলেন, অস্ট্রেলিয়া যাওয়ার রিজন এবং পুরো এক্সপিরিয়েন্স একটু শুনতে যাচ্ছিল। অস্ট্রেলিয়া থেকে আমি গত 20 তারিখে ফিরলাম, আর রিজনটা ছিল যে ওরা কিভাবে কাজ করে, ওদের সিস্টেমটা কিভাবে, ওরা প্লেয়ারকে মানে গ্রো করে, ওদের সিস্টেমটা কি এটা একটু জানা, ফাস্ট বোলিংয়ের ব্যাপারে আরেকটু জানা। সো ওদের আমার যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, ওরা আমাকে ধরেন মাইক ভ্যালেটা ছিল, পিটার কাটলার ছিল। সো মাইক ভ্যালেটা ওয়াকা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, রিসেন্টলি হলো, আগেও ছিল, এই ইলেকশনেও আবার ডিরেক্টর হলো। তারপর জন ইনভারিটিও টেস্ট প্লেয়ার ছিল, হেড অফ সিলেক্টর ছিল, এবং ও এখন ধরেন ওদের ফার্স্ট ক্লাস টিমে 8 বছরের মতো ক্যাপ্টেন্সিও করেছে। সো ইনভারিটির সাথে একটা সেশন ছিল, স্যান্ডি গর্ডন একটা স্পোর্টস সাইকোলজিস্ট, ওর সঙ্গে একটা সেশন করেছি। ও শ্রীলঙ্কা টিমের স্পোর্টস সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছে টম মুডির সময়। সো এরকম আরও অনেকের সঙ্গে কাজ করা হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে ওদের ল্যাবের যেই ফ্যাসিলিটিস, ওদের ল্যাবগুলো কীরকম, আমার বায়োমেকানিক্স নিয়ে আর একটু কাজ করা, টেরি এল্ডারম্যানের সঙ্গে কাজ করা। সো এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে যে মডার্ন ক্রিকেটে অস্ট্রেলিয়ানরা আসলে কিভাবে প্লেয়ারদেরকে গাইড করে কিংবা রেডি করে। সো সত্যি কথা বলতে যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, এইটা ধরেন আমাদের দেশের সাথে ওদের যে ক্রিকেট কালচারটা এটা মানে আকাশ পাতাল তফাৎ। সো আমরা হয়তো বা এইভাবে যদি আমাদের সিস্টেমটা চেঞ্জ করা শুরু করি, একার পক্ষে তো সম্ভব না, সবাই যদি চেষ্টা করি। সো আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, এটা আমি বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি বুলবুল ভাইকে প্রেজেন্ট করবো এটা। সো আজকের মধ্যে হয়তো বা এটা রেডি হয়ে যাবে। এবং এটা যদি ধরেন আমরা কোচরা চেঞ্জ হওয়া শুরু হয় এখন থেকে, সিস্টেমটা কিভাবে হওয়া উচিত, একটা প্লেয়ারদের মাইন্ড সেট আপ কী করা উচিত। ওরা ধরেন যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ওরা স্কিল থেকে ওরা মাইন্ড সেট আপ নিয়ে অনেক কাজ করে, মেন্টাল ওয়ার্ক ওদের অনেক বেশি। ওরা কোচ ড্রিভেন না, ওরা প্লেয়ার ড্রিভেন, ওদের ক্যাপ্টেন ড্রিভেন, ওদের ক্যাপ্টেনের ডিসিশন অনেক কিছু ম্যাটার করে। ওদের একটা ফিডব্যাক দেওয়ার কালচার আছে, ওরা প্র্যাকটিসের শুরুতে একটা ফিডব্যাক দেয়, ওরা প্র্যাকটিসের শেষে একটা ফিডব্যাক দেয়। কোচের শুধু কাজ হচ্ছে কোশ্চেন করা, সলভ করার দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। সো জন ইনভারিটি আমাকে একটা কথা বলেছিল যে কোচের কাজ হচ্ছে যে তুমি খেলা শিখাবা না, প্লেয়ারদেরকে খেলা শিখতে দিবে। সো প্লেয়ারদেরকে খেলা শিখতে দেওয়ার মানে কি, যে আমার কিন্তু খুব বেশি একটা কাজ নেই, আমার কাজ হচ্ছে যতটা কমপ্লেক্স আমি ওদেরকে এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারবো, ওরা সলভ করবে, ওরা ম্যাচুরিটি আসবে ওদের, রাইট। সো আমাদের দেশে হয় কি, আমরা সব কিছু হাতে ধরে শিখিয়ে দেই, কত ওভারে কত রান, কোন সময় কি করতে হবে, এবং যখনই একটা প্লেয়ার প্রেশারে পড়ে তখনই সে ক্লুলেস হয়ে যায়, এবং ওই সময়টাই কিন্তু আমাদের ভুল ডিসিশন হয়। আমাদের প্ল্যানিং হয় অনেক কিছু, কিন্তু আমরা এক্সিকিউট করতে পারি না, জাস্ট বিকজ আমাদের মাথা কাজ করে না। সো আমাদের মাথা যদি কাজ করতে হয়, তাহলে আমাদেরকে তো ওই প্লেয়ারটাকে ওইভাবে একদম ফাউন্ডেশন থেকেই রেডি করতে হবে, রাইট। আমাদের দেশে আপনি দেখবেন লিডার কিন্তু আপনি বানাতে পারবেন না, লিডার হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা ধরেন একটা ছেলে আন্ডার 15, আমরা আন্ডার 15-এর ওই ছেলেগুলোকে আমরা কিন্তু সব কিছু ওকে আমরা শিখিয়ে দেই, যে টসে জিতলে উইকেট আমি দেখে বলি ব্যাটিং করবা না বোলিং করবা, তোমার বেস্ট 11 কী হবে, তোমার ব্যাটিং অর্ডার কী হবে, বোলিং চেঞ্জ কী হবে, ফিল্ড সেট আপ কী হবে। সো এইটা আসলে ওরা যেটা করে, ওদের স্কুল ক্রিকেটের সাথে আমি অনেক ভালোভাবে ইনভলভ ছিলাম। ওদের স্কুল ক্রিকেটের অনেক কোচদের সঙ্গে আমার কথা হয়েছে, 1-2টা সেশন আমি ওদের স্কুল ক্রিকেটের সাথে করেছি। সো আমি যেটা দেখলাম, ওরা কোচরা শুধু ওদেরকে ম্যাচের দিন প্ল্যানিং করে,
সব কিছুই করে, কিন্তু এইগুলো প্লেয়াররা করে। এক্সিকিউশন না, প্ল্যানিংয়েও প্লেয়ারদের একটা ফিডব্যাক থাকে যে আমি অপোনেন্টকে কী করব, আমার ব্যাটিং অর্ডার কী হবে, ক্যাপ্টেন বলে, ভাইস ক্যাপ্টেনরা বলে। সো এইগুলো ওরা ডিসিশন নেয়। আপনি হয়তো বা আপনার ওই ডিসিশনটায় আপনি এক্সিকিউট করতে পারেন না, আপনি হেরে গেলেন কিংবা একটা ভুল হলো, ওরা এই জিনিসটা থেকে শিখে। ওরা ম্যাচের পরে আবার এই জিনিসটা নিয়ে আবার ফিডব্যাক দেয় সব প্লেয়াররা যে আমাদের ওই সময় যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম এটা ঠিক ছিল না। সো কোচ কখনোই ওদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না। সো এই জিনিসগুলো করে কি হয়, ওরা আসলে শিখতে পারে যে আমার আসলে কোন ডিসিশনটা রাইট কোনটা রং। ওরা এইভাবে গ্রো করে। ওরা ক্যাপ্টেন একটা কিছু বললে ওরা প্রত্যেকটা প্লেয়ার মানে একদম মানে বাণীর মতো করে মানে যে ক্যাপ্টেন বলেছে ঠিক আছে, ভুল হোক ঠিক হোক যেটাই হোক, ওরা ওইটা নিয়ে পরে ডিসকাস করে, কিন্তু ম্যাচের মধ্যে কিংবা প্র্যাকটিসের মধ্যে ওরা এইগুলো নিয়ে কোনো আর্গুমেন্ট করে না কিংবা বলে না যে ওর ডিসিশনটা রং ছিল। কেউ কাউকে ফিঙ্গার আউট করে না। এবং তারা খুবই ডিসিপ্লিন, খুবই ধরেন নিজেদের কাজটা নিজেরা করে রাখে। একজনের উপর আরেকজনের যে হেল্প করার একটা মেন্টালিটি, কিংবা ধরেন আপনাকে আমি আপনার সাকসেসে আমি যেইভাবে খুশি হচ্ছি কিংবা আপনার খারাপ ফর্মে আমি যেইভাবে আপনাকে হেল্প করছি, এই জিনিসটা ওদেরকে সবার থেকে ডিফারেন্ট করে রেখেছে। আসলে এখানে যাওয়ার ডিসিশনটা কি আপনার ছিল নাকি আপনি ইনভাইটেড ছিলেন অথবা বোর্ডের কোনো হস্তক্ষেপ ছিল? না, এটা আমি আসলে আমার টিমে আপনারা যদি মনে থাকে লাস্ট ইয়ার খুলনায় উইল বশিষ্ঠ আসছিল। সো উইল বশিষ্ঠকে ধরেন আমাদের ইকরাম বাবু ভাই অস্ট্রেলিয়ায় আছেন, উনি ইকরাম বাবু ভাই আমাকে অনেকবার বলেছিলেন উইল বশিষ্ঠর কথা। ইমরুল কায়েস বলেছে, মিশেল মার্শ আমাকে রেকমেন্ড করেছিল ইমরুল কায়েসকে। সো ওইখান থেকে আমি উইল বশিষ্ঠকে আমি ওর খেলা দেখে ভালো লাগে, ওকে আনি আমরা। ইকবাল ভাইকে ধন্যবাদ যে ফ্র্যাঞ্চাইজ ছিলেন আমাদের, উনি আমাকে আমার এই প্লেয়ারটা আনতে আমাকে হেল্প করেছিলেন। সো উইল বশিষ্ঠ আসার পরে আমি ওর সাথে অনেক ওর কালচার নিয়ে কথা হতো। তখন থেকে আমি অনেক চেষ্টা করছিলাম, বাবু ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম। ওদের ওইখানে মাইক ভ্যালেটা আমি যে বললাম, তারপর পিটার কাটলার আছেন, ওদের সাথে আমার একটা মানে পরিচয় হলো। বাবু ভাইয়ের বাসায় ইনভাইট করেছিল আমাকে। সো ওইখান থেকে ওদের সাথে পরিচয় হওয়ার পরে আমি ওদেরকে রিকোয়েস্ট করি এবং ওরা আমাকে সমস্ত যেইভাবে ওরা আমাকে মানে হেল্প করেছে, সাপোর্ট করেছে, এবং যত রকম ফ্যাসিলিটিস আমাকে দেখানো যায় এবং আমাকে যত মানুষের কাছে পরিচয় করানো, আমার কোর্সগুলো করা এবং ক্লাবের সাথে আমাকে অ্যাফিলিয়েট করা, এবং আমি ওদের সাথে কিন্তু প্রায় 6-7টা ম্যাচ করেছি। সো ওদের সাথে ওদের পুরো প্র্যাকটিস সেশনগুলা, ওদের খেলা হয় স্যাটারডে সানডে, আর ওরা 3 দিন প্র্যাকটিস করে উইকলি, কারণ ওরা কিন্তু কাজের মধ্যে থাকে। সো ওরা প্র্যাকটিস 3 দিন করে, 2 দিন খেলে। সো এই 5 দিন ওদের সাথে ইনভলভ থাকা পুরো একটা মাস। সো আমার ধরেন এই জায়গা থেকে আমি বলবো যে এই যে লিঙ্কটা আমি করতে পেরেছিলাম, হ্যাঁ বোর্ড আমাকে অনেক হেল্প করেছে। বোর্ডের থেকে এনওসিটা নেওয়া, বোর্ডের থেকে ভিসার জন্য আমাকে হেল্প করা কিংবা আমার টিকিটটা করে দেওয়া, এই জিনিসগুলো আমাকে বোর্ড করেছে। আপনি এসবের মাঝখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার একটা ম্যাচ দেখেছেন এবং আপনি ফেসবুকে একটা পোস্টও করেছেন। সেই ম্যাচের এক্সপিরিয়েন্সটা আমি একটু জানতে চাচ্ছিলাম। না, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, চমৎকার। অপটাস স্টেডিয়ামটা আপনি ঢুকলেই আপনি মানে অবাক হয়ে যাবেন যে একটা স্টেডিয়াম এত, আমি লাইফে অনেক স্টেডিয়ামে গিয়েছি, আমি খেলেছি অনেক, কিন্তু এইরকম মানে স্টেডিয়াম আমি খুব কম দেখেছি আসলে। সো কিন্তু খেলাটা বৃষ্টির জন্য অনেক হ্যাম্পার হয়েছে, খেলাটা পুরোপুরি হয় নাই। কিন্তু তারপরেও আমি ধরেন যেহেতু আমি ওয়াকার থেকে একটা ইনভিটেশন পেয়েছিলাম মাইক ভ্যালেটের থ্রুতে, এবং ওদের অনেক বোর্ড ডাইরেক্টরসের সাথে পরিচয় হয়েছে, ওদের এক্স অস্ট্রেলিয়ান যে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্স চেয়ারম্যান তার সাথে পরিচয় হয়েছে। আমার সব থেকে মানে দারুণ লেগেছে যে এই ব্যাপারটা, ওদের ওই মেম্বার হলে ওরা কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ কিংবা অস্ট্রেলিয়ান কোনো প্লেয়ারদের নিয়ে কথা বলছিল না। ওরা যেটা কথা বলছিল ম্যাক্সিমাম বোর্ড ডাইরেক্টর কিংবা মেম্বাররা স্কুল ক্রিকেট নিয়ে। ওরা ধরেন একটা বোর্ড ডাইরেক্টর, সেও স্কুলের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ওরা একটা স্কুলের প্লেয়ারকে এখনই ওরা নামে চিনে, যে ওরা কথা বলছিল যে ওই প্লেয়ারটা আমাদের অস্ট্রেলিয়ার ফিউচার প্লেয়ার হতে পারে। ওরা উইল বশিষ্ঠ কেন ফার্স্ট ক্লাস টিমে খেলে না এখনও কন্টিনিউয়াসলি, এইটা নিয়ে ওদের এক্স চেয়ারম্যানের কথা হচ্ছিল। সো ওদের চিন্তা করেন, ওরা কিন্তু ন্যাশনাল টিম নিয়ে পড়ে নেই, ওরা কিন্তু আসলে ওদের ফাউন্ডেশন, ওদের বেস যেইটা, ওই জায়গাটা নিয়ে ওরা বেশি কনসার্ন থাকে সবসময়। এইসব দেখে কি মনে হয়েছে যে ওদের কালচারের সঙ্গে আমাদের দেশে ক্রিকেট কালচার তো অনেক ডিফারেন্স, আমরা কিন্তু মানে আমাদের স্ট্রাকচারটাকে অত প্রায়োরিটাইজ করি না। এখন আপনি কি চাবেন যে এখান থেকে নিজেকে মানে সবার মাঝে এই জিনিসটা ছড়িয়ে দিতে? দেখেন, একার পক্ষে তো সম্ভব না। আমি যেটা আগে চিন্তা করছি, আমার একটা প্রেজেন্টেশন অলমোস্ট রেডি হয়ে গেছে, আজকে ডান হয়ে যাবে। আমি
যেটা চেষ্টা করছি যে আমার কোচ যারাই আছে আমরা উপরে কাজ করি কিংবা ইভেন জেলা পর্যায়ে যারা কাজ করে এই প্রেজেন্টেশনটা আগে বুলবুল ভাইকে দেখানোর পরে বুলবুল ভাই যদি আমাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয় আমি হয়তোবা আমাদের কোচদের মধ্যে আমি এটা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কারণ আমরা যদি এখনও না চেঞ্জ হতে পারি, আমরা যদি চেঞ্জ হতে না চাই, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট এখানেই পড়ে থাকবে। সো আমরা আমাদের প্লেয়ারদেরকে আসলে ওইভাবে গড়ে তুলতে পারবো না। এবং আমার একটা রিয়েলাইজেশন এসেছে, এবং এটা অনেকেরই আছে, কিন্তু এটা হয়তো আমাদের সিস্টেমের কারণে আমরা অনেকভাবেই পারি না। সো এই প্রবলেমগুলো যদি আমরা এখন ফিক্স করতে পারি, যে আমরা আমাদের যে বেসটা, আমাদের যে প্লেয়ারগুলো উঠে আসে স্কুল থেকে আসুক কিংবা এইজ লেভেল থেকে আসুক, আমাদের ওইখানে প্রপারলি আমরা যেন ওদেরকে গাইড করতে পারি, ওদেরকে যেন ওদের নিজেদের ডিসিশনটা আমরা নিজেরা দিতে পারি। আমি ধরলাম আমি গাইড করলাম, কিন্তু আপনারই একজন স্টুডেন্ট আছেন যিনি এজ লেভেলে খুব ভালোভাবে প্রপার গাইডেড, বাট ন্যাশনাল টিমে আসার পর হি গট কনফিউজড বিকজ অফ টু কোচেস। কোচের নাম আমি নিব না, কিন্তু আপনি খুব ভালো মতো জানেন আমি আফিফের কথা বলছি। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম যে আফিফের প্রবলেমটা কোথায় হয়েছিল, মানে কোচের সঙ্গে, মানে কোচ তাকে কি এমন কনফিউজ করে দিয়েছিল, আমি একটু যদি ডিটেলস জানতাম। দেখেন, আমি যেটা মনে করি, মানে একটা কোচের কাজ কিন্তু ম্যানেজমেন্ট করা, রাইট? আপনি যখন ন্যাশনাল টিমের একটা কোচ হবেন, আপনার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে আপনার একইভাবে ট্রিট করতে হবে। হ্যাঁ, কোচের পছন্দ থাকবে, কিন্তু ধরেন আপনি আমার খুব পছন্দের, আরেকজন আমার পছন্দের না, যে আমার পছন্দের না তাকেও কিন্তু আমি কোনোভাবেই মানে হেলাফেলা করতে পারবো না, ইগনোর করতে পারবো না, রাইট? সো আফিফের ব্যাপারটা, ধরেন আফিফ অনেক ইন্ট্রোভার্ট, কিন্তু আফিফকে অনেকেই মনে করে, ভুল বুঝে যে আফিফ হয়তো বা ইচ্ছা করে কথা বলে না, কিন্তু একটু মুডি, ও হয়তো বা একটু অ্যারোগেন্ট এরকম, কিন্তু আসলে কিন্তু তা না। আপনি আফিফের সঙ্গে ভালো মতো যদি আপনি মিশতে পারেন, তাহলে আপনি দেখবেন আফিফ কী ধরনের ছেলে। সো আফিফ যখন পিক ফর্মে ছিল, ওকে কিন্তু কোনোভাবেই ওই সময়টায় আমরা ভালো সুযোগ দেই নেই, ওর জায়গায় ব্যাটিং করতে দেই নেই, অনেকভাবে ডিস্টার্ব করেছি, রাইট? অন অ্যান্ড অফ ছিল। সো আমরা যারা কোচিংয়ে কাজ করছি কিংবা আমাদের ন্যাশনাল টিমে যারা হেড কোচ হয় কিংবা যারা আসেন বাইরে থেকে, আমাদের একটা প্লেয়ার, দেশের প্লেয়ারকে তার অ্যারোগেন্সির কারণে সে নষ্ট করে ফেলবে, আর এইটা আমরা বসে বসে দেখবো, এইটা আমাদের ঠিক না। আসলে আমরা কিন্তু বসে বসে দেখেছি, সেটা দেখেছি একটা সময়। এখন আমাদের এরকম অনেক প্লেয়ারই নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটা আসলে ঠিক না। এমনি আমাদের কালচার ভালো না, তারপরে একটা ভালো প্লেয়ার উঠে আসার পরে যদি তাকে আমরা এইভাবে মেন্টালি নষ্ট করে ফেলি, ওইটা আসলে একদমই জাস্টিফাইড না। ভাইয়া, নাহিদও আপনার স্টুডেন্ট বলতে গেলে, খুলনার হয়ে খেলেন। নাহিদ একটু রিসেন্ট টাইমে একটু আউট অফ টাচ মনে হচ্ছে, এটা কি টানা খেলার কারণে হচ্ছে, না নাহিদকে আমরা বেশি ম্যাচ খেলিয়ে ফেলছি, 3 ফরম্যাট 2 ফরম্যাট এভাবে করে? না, আমার মনে হয় কি, ধরেন টানা ম্যাচ খেলা, এটা তো আসলে আপনার খেলতে হবে। আপনি যদি ভালো প্লেয়ার হন, আপনার ফিটনেস লেভেল ওইভাবে ধরে রাখতে হবে, কারণ ইন্টারন্যাশনালি 3টা ফরম্যাট হয়তো বা খেলা ডিফিকাল্ট, কিন্তু আমাদেরও এইটা বুঝতে হবে যে ওকে দিয়ে আমরা কোন ফরম্যাটটা আমাদের দরকার, ওকে আমরা কতটুকু রেস্ট দিব, ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে। সো ওকে ম্যানেজ করার দায়িত্বটা আমাদের, ফিজিও, ট্রেনার, কোচ এদের। সো ওইভাবে, কিন্তু আমি বলবো যে আমাদের মেন্টাল সাইডটা কেন খারাপ হচ্ছে, কেন হচ্ছে না, স্কিল নিয়ে সমস্যা নাই, ডিসিশন মেকিংয়ে সমস্যা আছে। ডিসিশনটা হয়তো বা রাইট মোমেন্টে রাইট ডিসিশনটা নিতে পারছি না, কেন পারছে না, এই জায়গাগুলোতে কাজ করা উচিত। আপনি খুলনার কোচ, কিন্তু আপনি এখন পর্যন্ত জানেন না যে খুলনা থাকছে কি না বিপিএল, বা বিপিএলটা কবে হবে। যদি হয় খুলনা থাকে, আপনার জন্য কতখানি কঠিন হয়ে যায় 1.5 মাস আগে দল সাজানো এবং চ্যাম্পিয়ন টিম নিয়ে মাঠে নামা বা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করা? না, এটা তো ধরেন আমার প্রতি বছরই সেম ঘটনা। না, এটা এই বছরটা শুধু আমার জন্য না, সবার জন্য, কারণ আমরা এখনও খুবই আনশিওর যে আসলে কারা ফ্র্যাঞ্চাইজ হচ্ছে, কারা পাচ্ছে টিম বিপিএলে। সো আমি জানি না এটা কবে আমরা জানতে পারবো। যদি জানতে পারি, একটু তো ডিফিকাল্ট হবেই, কারণ কম সময়ের মধ্যে। আবার আমি যেটা জানতে পারলাম, শ্রীলঙ্কা, পাকিস্তান ওরা এনওসি দিচ্ছে না বিপিএলের জন্য। এখন দিচ্ছে? আচ্ছা, তাহলে তো হয়তো বা ধরেন আমরা জানি না, যত দ্রুত সম্ভব জানতে পারলে, একটু এখনও যদি জানতে পারি, তাহলেও সম্ভব ভালো একটা টিম বানানো। আপনি বশিষ্ঠর কথা বলছিলেন, মিচেল মার্শের কথা বলছিলেন, ওনাদের মার্শের সঙ্গে তো আপনার দেখা হয়েছে কি, বা বশিষ্ঠ আপনাকে কোনো পার্টিকুলার প্লেয়ারের সঙ্গে পরিচয় করে দিয়েছে কি, একে তুমি নেক্সট বিপিএল এর জন্য দেখতে পারো? না, আমি যেই ক্লাবের হয়ে কাজ করেছি ওই ক্লাবে অ্যাস্তেনাগার খেলে, করি রকাচলি খেলে। ওরা ধরেন ফার্স্ট ক্লাস, ওদের ব্যাপারটা কি, আপনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছেন, ম্যাচ খেলার পরের নেক্সট উইকে আপনার খেলাটা নেই, আপনার আবার এই ক্লাব ক্রিকেট এসে খেলতে হবে। সো করি রকাচলি এসে খেলেছে, অ্যাস্তেনাগার হয়তো বা 2টা ম্যাচ বেশি খেলেছিল বলে ও খেলেনি, কিন্তু ওরা সব আপনার কোনো না কোনো ক্লাবের সাথে আপনার মানে জয়েন করতে হবে, আপনার কোনো না কোনো ক্লাবে খেলার মধ্যে থাকতে হবে। সো আপনি যখনই অফ টাইম, আপনার এই ক্লাব ক্রিকেট খেলতে হবে, আপনি বাধ্য।
আমাদের মতো না যে রেস্ট না, না। লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, আপনি এমন কোনো স্পেসিফিক কিছু শিখেছেন কি যা আপনি মানে এবার বাংলাদেশের ক্রিকেটে বা বিপিএলে বা কোনো লোকাল টুর্নামেন্টে আপনি ইমপ্লিমেন্ট করতে চান? অবশ্যই আমি যেটা ওদের টিম কালচার, যেইটা ওদের ডিসিপ্লিনের ব্যাপারটা ওরা যেইভাবে সেট করে, আমি স্যান্ডি গর্ডনের সাথে যেই সেশনটা করলাম, ওপেন স্পেস নামে একটা সেশন ছিল, এইটাও শ্রীলঙ্কা টিমের সাথে করেছিল। ধরেন যখন বিগ শটগুলো ছিল, জয়সুরিয়া, সাঙ্গাকারা, জয়বর্ধনা, মুরলীধরন, ওই সময় ওদের যে জুনিয়র প্লেয়াররা ছিল ওরা কোনো মিটিংয়ে কথা বলতো না। সো ওপেন স্পেসটা মানে এরকম, আমি যদি বলি আপনাকে যে ধরেন সবাই কথা বলবে এখানে, শুধু সিনিয়ররা কথা বলবে না, শুধু কি প্লেয়াররা কথা বলবে না, এখানে সবার ফিডব্যাক দিবে এবং সবাই মিলে একটা টিমের কালচার তৈরি করবে। সো অবশ্যই আমি এটা যখন বিপিএলে তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্লেয়াররা অন অ্যান্ড অফ যাওয়া আসার মধ্যে থাকে। সো কিছু জিনিস তো অবশ্যই আমি ইমপ্লিমেন্ট করব যদি বিপিএলে কোনো টিমে কাজ করি। আর প্রিমিয়ার লিগে অবশ্যই আমি প্রাইম ব্যাংকের হয়ে আমি কিছু জিনিস আমি নিজেও সাজিয়েছি আমার প্রাইম ব্যাংকের জন্য, যে আমি আমার টিমের কালচারটা অ্যাটলিস্ট আমি শুরু করি। ধরেন আমার টিমে 15-20টা প্লেয়ার থাকে, অ্যাটলিস্ট 15-20টা প্লেয়ার জানলো, এবং আমি যেই কোচদের সঙ্গে আমি যখন আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার করব, তখন তারাও তাদের ক্লাবের সঙ্গে চেঞ্জ করবে। সো এইগুলো যদি চেঞ্জ করতে পারি আমরা, অ্যাটলিস্ট আপনি ধরেন 100-150 প্লেয়ারকে আপনি যদি এইভাবে করে আপনি একটা গাইডলাইনের মধ্যে আনতে পারেন, একটা ডিসিপ্লিন ওয়েতে আনতে পারেন, তাহলে হয়তো আমাদের আস্তে আস্তে আমরা এগোতে পারবো। কালকে ম্যাচ দেখেছেন বাংলাদেশের? ম্যাচ দেখেছি, মানে ম্যাচ নিয়ে আসলে তেমন কিছু বলা নেই। বাংলাদেশ টিম মানে জেতা ম্যাচ, কিছু ভুল ডিসিশনের কারণে হারছে, কিছু আমি বলবো যে কিছু অ্যাপ্লিকেশনের কারণে হারছে। ওইটাই আমি বলছি যে আমাদের আসলে কোন সময়, আপনি শামীম পাটোয়ারির কথা যদি আপনি চিন্তা করেন যে ওই সময় কি ওই শটটা খেলা দরকার ছিল কিনা, কিংবা ও যদি চিন্তা করতো আমি যদি একা শেষ করব, কিংবা আমি একা লাস্ট পর্যন্ত আমি নিয়ে যাব, ডিপে নিব খেলাটা। সো এইটাই ডিসিশন মেকিংটা, আপনি কোন সময় কোন শট খেলবেন, কোন সময় আপনার কি করা উচিত, মানে আপনার প্রেজেন্টে থেকে আপনি ফিউচারেও চলে যাবেন না, পাস্টেও চলে যাবেন না, আপনার আসলে ওই মোমেন্টে থাকা উচিত। সো এই জিনিসগুলো আপনি তখনই করতে পারবেন। দেখেন আমি একটা জিনিস শেয়ার করি, ওদের প্রত্যেকটা ফার্স্ট ক্লাস টিমের সাথে একটা করে স্পোর্টস সাইকোলজিস্ট আছে। আমাদের নেই। আমাদের তো প্রত্যেকটা টিমে, আমাদের ন্যাশনাল টিমের সাথেও নেই। সো আমার স্পোর্টস সাইকোলজিস্ট একটা খুব বড় কিছু ম্যাটার করে আপনার মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার। আপনি পুরো টিমের তো বাদই দেন, আপনি নিজে ওয়ান যখন আপনি কাজ করবেন একটা সাইকোলজিস্টের সাথে, তখন কিন্তু আপনার অনেক ভিশন চেঞ্জ হয়ে যাবে। আপনি অনেক ডিসিশন, আপনার অনেক কিছু আছে যেগুলো আপনি এখন বুঝছেন না, কিন্তু যখন ওর সাথে আপনি রেগুলার বেসিসে আপনি একটা কনভারসেশনের মধ্যে দিয়ে যাবেন তখন কিন্তু আপনি অনেক কিছু আপনার মানে ম্যাচের মধ্যে যে প্রেশারটা হ্যান্ডেল করা, রাইট মোমেন্টে রাইট ডিসিশনটা নেওয়া, আপনি এইগুলো না করলে আপনার কিন্তু খালি স্কিল দিয়ে, ক্রিকেট ইজ 80% মেন্টাল গেম। সো আপনি সারাদিন আমরা স্কিল নিয়ে কাজ করি, কিন্তু মেন্টাল সাইডটা নিয়ে আমরা কখন কাজ করবো আসলে। লাস্ট কোয়েশ্চেন, মিরপুরে আমরা একটা সময় 4 পেসার 3 পেসার নিয়ে খেলতাম, আপনি একজন পেসার ছিলেন, আপনি জানেন পেসারদের গুরুত্ব কি, কিন্তু এই মাঠে আমরা এখন র্যাঙ্ক টার্নার বানিয়ে মানে ম্যাচ জেতার চেষ্টা করছি। মানে যখন আমরা মাশরাফির আমলে 3-4 পেসার নিয়ে খেলতাম, 10 বছর পরে এসে আমরা আবার স্পিনার নিয়ে খেলছি। এই ডিমোশনটা আপনি কীভাবে দেখছেন? না দেখেন, আপনি যেহেতু আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের জিততে হবে, কিন্তু মানে আমি এটা আর একটা ইন্টারভিউতে বলেছিলাম আমি আসার পরে একটা চ্যানেলে, যে আমরা কি আসলে এই ধরনের উইকেটে খেলে আমরা ওয়ার্ল্ড কাপ ধরেন কোয়ালিফাই করে গেলাম, কিন্তু ওইখানে যেয়ে কি আপনি এই ধরনের উইকেট পাবেন? ওইখানে যেহেতু আপনি পাবেন মানে ফ্ল্যাট উইকেট, ব্যাটসম্যানের পরে উইকেট, তখন কি হবে? আপনার স্পিনার এত টার্ন পাবে না, আপনার ব্যাটসম্যানরা এই উইকেটে খেলে যেইভাবে ওরা বেশি বল খেলে কম রান করেছে, স্ট্রাইক রেটটা অনেক লো ছিল, ওইখানে যে হয়তো বা ভালো উইকেট দেখে মারতে যাবে, হয়তো বা মিস টাইমিং হবে, কিংবা ওইখানে ট্রু পেস, ট্রু বাউন্স থাকবে। আমাদের নর্মালি যে এই প্রবলেমগুলো হয়, কারণ অপোনেন্ট টিমের বলাররা কিন্তু ওই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ওরা জানে ওই উইকেটে কী ধরনের পেস ভেরিয়েশন কিংবা লেন্থ ভেরিয়েশন করতে হয়, কিন্তু আমরা তো আসলে এই জিনিসটা থেকে আমরা অজ্ঞ, আমরা এই জায়গাগুলো থেকে আমাদের তো বের হতে হবে। সো আমার কথা, আপনি ওয়েস্ট ইন্ডিজের সাথে এই ধরনের উইকেটে না খেলে আমরা যদি ট্রু উইকেটে খেলতাম, আমাদের ব্যাটসম্যানরাও রান করতো, আমাদের বলাররাও হয়তো বা মার খেত। আপনি কিন্তু এখন ইটস এ ব্যাটসম্যান গেম, রাইট? আপনার রান করতে হবে 300+ আপনি যদি চেস করেন, আপনার আবার এই ধরনেরই রান চেস করতে হবে। এইটা এখন আর বলারদের গেম নেই। আমি একটা জিনিস শুনেছি অস্ট্রেলিয়াতে, যে প্যাট কামিন্সের একটা কথা আছে যে তুমি বলার হিসেবে আমাকে 1 রানে ম্যাচ জেতাও, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানি বলাররা রান দিবেই, কিন্তু কতটা আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারি, কতটা আমরা মিনিমাইজ করতে পারি। সো ইটস
টোটালি ব্যাটসম্যানের উপরে খেলাটা, যে আমি ব্যাটিং যদি ভালো করি আমি ম্যাচ জিতবো, রাইট? হ্যাঁ, আমার এটা তো ওয়ান ডে, আমার তো উইকেট নিতে হবে না, আমি রান আটকালেই হলো। টেস্ট ক্রিকেট আবার ভিন্ন, রাইট? আপনার 20টা উইকেট নিতে হবে, রাইট? সো ওইখানে আপনি অন্যভাবে, সো এক একটা ফরম্যাটের জন্য আমার মনে হয় এক একভাবে আমাদের রেডি হওয়া উচিত। তবে আমি আশা করব যে আমাদের পেস বলাররা যেহেতু ভালো একটা শেপে আছে, হ্যাঁ এশিয়া কাপটা হয়তো বা ভালো যায়নি, কিন্তু তারপর আমাদের যেই পাইপলাইনেও পেস বলার আছে কিংবা ন্যাশনাল টিমে এখন যারা আছে, যারা খেলছে, ওদেরকে কতভাবে আমরা আরও এনকারেজ করতে পারি এই ধরনের উইকেট বানিয়ে।